নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে যে স্লোগানটা দিল সেটা শুনে তো অবশ্যই ভারতীয় জনতা পার্টি তাদের তো বেশ খানিকটা রাতের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হবে। তার কারণ মূল যে জায়গাটায় তারা এতদিন ছিল সেটার থেকেও কিন্তু এই মুহূর্তে পলিটিক্যালি অন্য একটা স্লোগান তারা দিয়ে ফেলেছে। তারা বলল হিন্দু মুসলিমের রাজনীতি নেহি চলেগি, অর্থাৎ হিন্দু মুসলিমকে নিয়ে রাজনীতি চলবে না। কিন্তু এই যে জায়গাটা যদি সম্পূর্ণভাবে মানুষের মনে গেঁথে যায় তাহলে তো সমস্যা তৈরি হবেই এটাকে নিয়ে। এই মুহূর্তে সেই ধরনের একটা স্লোগান উঠে এলো ককরোচ জনতা পার্টি তাদের যে প্রোটেস্ট সেখান থেকে, এবং অবশ্যই যেটা কিন্তু বেশ খানিকটা ভারতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট দখল করছে। কেন প্রেক্ষাপট দখল করছে? রাজনৈতিকভাবে এই যে একটা স্লোগান সেটা সম্পূর্ণভাবে নাড়িয়ে দিতে পারে, সেটা কেন আপনাদেরকে বলবো বিস্তারিত। তার আগে অবশ্যই আপনারা দেখুন সেই মুহূর্তের ছবি, যখন পুনের মধ্যে অভিজিৎ দীপকে এই স্লোগানটা দিচ্ছেন এবং সামনে হাজার হাজার ককরোচ, অর্থাৎ হাজার হাজার যুবরা তারা নিজেদেরকে ককরোচ বলতে এই মুহূর্তে ভালোবাসছে, তারা এই স্লোগানে রীতিমতন মুখরিত করছে সমস্ত বিষয়টাকে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে বোঝাবো, আগে আপনারা ভিডিওটা দেখুন। हिंदू मुस्लिम की राजनीति, हिंदू मुस्लिम की राजनीति कुठं ना कुठं आपण विचार केला पाहिजे। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। কারণ ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে যে প্রোটেস্টটা শুরু করেছিল ডিজিটালি, সেটা এখন রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে তারা একটাই তাদের পয়েন্টে স্টিক করে রয়েছে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কিন্তু সেই ইস্তফার প্রাথমিক যে শর্তগুলো ছিল সেই জায়গা থেকে তারা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একটা পলিটিক্যাল স্লোগান, রীতিমতন হিন্দু মুসলিমের রাজনীতি চলবে না দেশে। এই জায়গাটা যদি দেশের যুব সমাজ কোথাও গিয়ে বারংবার তাদের মধ্যে একদম রীতিমতন পুশ করতে পারে, ইমপ্লান্ট করতে পারে, তাহলে অবশ্যই কিন্তু একদম রাজনীতির যে বিষয়টা সেটা হবে হচ্ছে রুটি কাপড়া মাকান, অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান, এবং তার সঙ্গে অবশ্যই কাজকর্ম দরকার মানুষের। এবং অবশ্যই আপনারা জানেন এই মুহূর্তে নিট পেপার লিক ইস্যুটা নিয়ে যখন রীতিমতন সারা দেশ জুড়ে ককরোচ জনতা পার্টি একটা কর্মসূচি রেখেছে, সেখান থেকে এই মুহূর্তে একই দিনে একই জায়গায় আপনারা বোঝার চেষ্টা করুন যে কত ধরনের সমস্যা সারা সমাজ জুড়ে রয়েছে। উত্তরপ্রদেশে SIC সেই পরীক্ষা হয়েছে বহুদিন আগে, তার রেজাল্ট বেরোয়নি, এবং তার সঙ্গে লেকপাল যে পরীক্ষা সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়েছে রিসেন্টলি, আপনাদের জানিয়েছিলাম উত্তরপ্রদেশে। সেটাকে নিয়েও অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং সেখানে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে নয় বা ককরোচেসরা আসেনি, সেখানে যারা একদম বিক্ষুব্ধ যুব সমাজ তারা এই একই জায়গাতে এসে কিন্তু সামগ্রিকভাবে প্রোটেস্ট দেখাচ্ছিল। এবং এই যে লখনৌয়ের যে ইকো গার্ডেন, সেখানে কিন্তু রীতিমতন প্রোটেস্টের ঝড় আছড়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি। অবশ্যই ককরোচ জনতা পার্টি যে প্রোটেস্টটা এই মুহূর্তে করছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই এই যে একদম স্লোগানটা, এই স্লোগানটা কিন্তু সবার স্লোগান এই মুহূর্তে হয়ে উঠছে। আপনাদেরকে জানাই এই যে প্রত্যেক দিনের যে আন্দোলন তারা করছে বিভিন্ন জায়গায়, একদম ডেট ওয়াইজ আপনাদেরকে জানিয়েছিলাম, সেই ডেটের মধ্যে লখনৌতে যে আন্দোলনটা হয়েছিল বহু মানুষ যুক্ত হয়েছিল কিন্তু সেখানে। এবং অবশ্যই যে গুরুত্বপূর্ণ জায়গাটা, এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এখনো পর্যন্ত ইস্তফা দেননি। এত ধরনের এত প্রোটেস্ট চলছে সারা দেশ জুড়ে, এবং সেখানে NSUI, IOIC অর্থাৎ ইন্ডিয়ান ইউথ কংগ্রেস প্রত্যেকে তারা রাস্তায় নামছেন বহুদিন ধরে, কিন্তু ধর্মেন্দ্র প্রধান কোনো মতেই ইস্তফা দিচ্ছেন না এখনো পর্যন্ত। মোদী সরকার তরফ থেকে তেমন কোনো ধরনের কোনো ইন্ডিকেশন আসেনি যে তিনি ইস্তফা দেবেন। কিন্তু অন্যদিকে আপনারা দেখুন যে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে কিভাবে একদম জবাবদিহি সেখান থেকে সরে দাঁড়াচ্ছে। জবাবদিহি কাউকে করতে হবে না, তার কারণ আপনারা দেখুন ডবল ইঞ্জিন রাজ্য দিল্লি, ডবল ইঞ্জিন রাজ্য, সেখানে একটা হোটেলে 21 জন মারা গেল। তার কারণ সেই হোটেলের কোন রকম ফায়ার NOC ছিল না, অর্থাৎ আগুন লাগার যে NOC, নো অবজেকশন সার্টিফিকেট, সেটা ছিল না, এবং সেখানে 21 জন মৃত্যু হলো তাদের। এই যে জায়গাটা তৈরি হলো সেটাকে নিয়ে আপনারা কোনো গদি মিডিয়া, কোনো নিউজ চ্যানেলে কোনো ধরনের কোনো খবর দেখেছেন? এই খবরটা আপনারা জানতেন যে দিল্লিতে 21 জনের মানুষের মৃত্যু হয়েছে? এই যে বিষয়টা আপনারা ভাবুন তো কর্ণাটকে হতো, এই বিষয়টা ধরুন আপনারা পশ্চিমবঙ্গে 3 মাস আগে হতো, যে কোনো বিরোধী রাজ্যে
প্রত্যেকটা নিউজ চ্যানেলে এটা বড় বড় করে তাণ্ডব করা হতো এটাকে নিয়ে বিষয়টা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে ডবল ইঞ্জিন স্টেট যদি হয় এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের যদি কোনো বিষয় হয়, সেই নিয়ে কেউ কোনো জবাবদিহি করবে না, কেউ কোনো ইস্তফা দেবে না, এবং এটাই এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে। কিন্তু দেশের যুব সমাজ তারা যত সংখ্যাতেই রাস্তায় নামুন না কেন, তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে, এবং দেশের যুব সমাজ বলতে তাদের মধ্যে কিন্তু বিজেপির সাপোর্টারও আছে। আমরা এরকম বহু মানুষের সঙ্গে কথা বলেছি যারা ককরোচ জনতা পার্টিকে ফলো করছে ইনস্টাগ্রামে। তো তাদের সঙ্গে আমরা কথা বলতে গিয়ে জিজ্ঞেস করেছি যে এই ককরোচ জনতা পার্টির মূল অবজেক্টিভটা কি, কেন সাপোর্ট করছো, তুমি তো বিজেপি। তো একদম যে বিজেপি বলে পরিচিত, যে মোদিজির রীতিমতন ভক্ত, সেও কিন্তু বলছে সমস্তটাই ঠিক, কিন্তু এই বিষয়ে সরকার কেন জবাবদিহি করছে না, সরকার কেন কোনো প্রেস কনফারেন্স করছে না, কেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিচ্ছে না। তার আমলে যখন 2024 সালে 2026 সালে বারংবার একদম এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সুপ্রিম কোর্ট যখন তাকে ভৎসনা করছে, তখন কেন তিনি ইস্তফা দিচ্ছেন না, এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। এবং ধর্মেন্দ্র প্রধান ছাড়া কি আর কোনো এডুকেশন মিনিস্টার নেই যিনি এডুকেশন মিনিস্টার হওয়ার উপযুক্ত? মানুষ তার মতন কি কেউ নেই? এই যে বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে, সাধারণ যুব সমাজের মধ্যে কাজ করছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে মোদী সরকারকে চাপে ফেলার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং অন্যদিকে একদম যেভাবে আমরা দেখতে পেয়েছি যে এই একই লখনৌ গেটে সরাসরি যে প্রোটেস্টটা হচ্ছে, এসএসসি জিডি কয়েকদিন আগে একদম ক্যান্সেল হয়ে গেছিল উত্তরপ্রদেশে পুরো রাজ্য জুড়ে। তার কারণ একটা কেন্দ্রে 399 জনের বসার জায়গা ছিল, কিন্তু 819 জনকে ডেকে আনা হয়েছিল, তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে এবং যুব সমাজের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কেন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে সরকার আরো একটু সংবেদনশীলতা দেখাচ্ছে না? কেন যুব সমাজের যে আকাঙ্ক্ষা, যুব সমাজের যে একটা চাকরির ইচ্ছে, পড়াশোনা সঠিকভাবে যাতে হয়, পরীক্ষা সঠিকভাবে যাতে হয়, এবং পড়াশোনার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে যাতে মানুষজন চাকরি পায়, এই স্বচ্ছতাটা কেন এডুকেশন মিনিস্টার এবং এডুকেশন মিনিস্ট্রি তারা রক্ষা করতে পারছে না? এই নিয়ে প্রশ্ন যখন উঠছে, ককরোচ জনতা পার্টি তারা কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় একদম পয়েন্ট আউট করে যুব সমাজকে রীতিমতন সেখানে নিয়ে যাচ্ছেন, যে রাজনীতিটা এই মুহূর্তে হিন্দু মুসলিমকে নিয়ে হচ্ছে, রাজনীতিটা কাজের রাজনীতি হচ্ছে না, রাজনীতিটা পড়াশোনার রাজনীতি হচ্ছে না, রাজনীতিটা বাসস্থানের রাজনীতি হচ্ছে না, রাজনীতিটা রীতিমতন শ্রমজীবী মানুষের রাজনীতি হচ্ছে না। এই বিষয়টা ককরোচ জনতা পার্টি কিন্তু কোথাও গিয়ে একটা আঘাত করার চেষ্টা করলো, এবং এই আঘাত যদি যুব সমাজের মধ্যে লাগে, এই প্রশ্ন যদি যুব সমাজের মধ্যে থেকে তৈরি হয়, তাহলে কিন্তু অবশ্যই মোদী সরকার আরো বেশ খানিকটা চাপেই পড়বে, এমনই কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যখন মোদী সরকার প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাই ভোটে লড়ার সময় আমরা দেখি ঘুষপেটিয়ার শব্দ ব্যবহার করেন, আমরা দেখতে পাই যে কাঠমোল্লার মতন শব্দ ব্যবহৃত হয় বিভিন্ন জায়গায়, একদম সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের রাজনীতি, তোষণকারী কে তোষণকারী নয় সেই রাজনীতি, কংগ্রেস রাজনীতি কিভাবে করেছে, মুসলিম লীগের সরকার চালিয়েছে নরেন্দ্র মোদী নিজে বলেছেন আসামে দাঁড়িয়ে। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে আমরা বারংবার এই একই ধরনের প্যাটার্নের রাজনীতি শুনতে পেয়েছি, যেটার উপর ভিত্তি করে একদম সরকার তৈরি হয়। সনাতনীদের একদম আবেগটা রীতিমতন বিজেপি কনসেন্ট্রেট করতে চায়, একত্রিত করতে চায়, এবং ভোট ব্যাংকে সেটা যাতে প্রভাব ফেলে সেই রাজনীতিটা তারা করতে চায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ককরোচ জনতা পার্টি তাদের নতুন স্লোগান দেয় যে হিন্দু মুসলিম কি রাজনীতি নেহি চলেগি নেহি চলেগি, তাহলে অবশ্যই কিন্তু এই সময়টা আরো একটু ভাবার সময় এসেছে। বিজেপির রাজনীতির প্যাটার্ন কি তারা বদলাবে, নাকি কোথাও গিয়ে এই যে আন্দোলন সেটা অচিরেই একদম শেষ হয়ে যাবে? এটা বেশি দিনের আন্দোলন নয়। কি মনে করছেন বিজেপি নেতারা, কি মনে করছেন আপনারা? সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই মেম্বারশিপ নিন আমাদের জয়েন বাটন ক্লিক করে। যারা মেম্বারশিপ নিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের নাম উল্লেখ করে অবশ্যই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা নতুন ভাবে মেম্বারশিপ নিয়েছেন তারা দীপঙ্কর বোস, অত্যন্ত ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই প্রদীপ দাস, তাকেও ধন্যবাদ জানাই, এবং দেবযানী মুখার্জি, তাকেও ধন্যবাদ জানাই। প্রত্যেকেই এই মুহূর্তে যারা মেম্বারশিপ নিচ্ছেন একদম আমাদের খবর শোনার জন্য, আমাদের খবর দেখার জন্য, প্রতিদিনের প্রতিবেদন দেখার জন্য, অবশ্যই প্রত্যেককে অশেষ ধন্যবাদ আমাদেরকে চলতে সাহায্য করার জন্য। আপনারা যারা মেম্বারশিপ ইতিমধ্যে নিয়েছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ, এবং অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা মেম্বারশিপ নেননি এখনো, অবশ্যই মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করুন আমাদেরকে চলতে সাহায্য করার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আমাদের চ্যানেল শেয়ার করতে পারেন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে। ধন্যবাদ।